মোহাম্মদপুরের সাবেক ডিসি বিপ্লবের বাড়িতে অভিযান, চেকপোস্টে জোরদার যৌথ বাহিনী তল্লাশি, মোটরসাইকেল জব্দ। দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। 15 দিনে তদন্ত ও 90 দিনে শেষ করতে হবে বিচার। রাজশাহীতে ফসলের ক্ষেত আম বাগান এলাকায় ইটভাটা, 124-এর মধ্যে অবৈধ 115টি। কালো ধোঁয়া ছায় বিপর্যস্ত পরিবেশ। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে বালু খেকোদের ছোবল, রাতের আধারে ড্রেজারের বালু উত্তোলন যুবদল নেতার। ভাঙনের কবলে জমি বাড়িঘর। জোর করে মাটি কাটে, বাধা দিলে বিভিন্ন মহলে ভয় হয়। এখন আমাদের এই ফসলগুলো নদী গর্ভে চলে যেতেছে। সাতক্ষীরার কাকশিয়ালী নদীতে ময়লা আবর্জনার স্তূপ, দুপাশ ভরাট হয়ে কমেছে প্রশস্ততা। দূষণ থেকে রক্ষায় ডাম্পিং স্টেশনের দাবি। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্কিন কার্নি। জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তির শপথ নেবেন চলতি সপ্তাহে। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার জানাবো বিস্তারিত। গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এ সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ, তবে সেখানে তাকে পাওয়া যায়নি। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। ঝিমেলের প্রতিবেদন। ডেভিল হান্ট অভিযানের পাশাপাশি রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে চলছে টহল ও তল্লাশি। গভীর রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। পরে অভিযান শেষে পুলিশ জানায় বিপ্লব কুমারের স্ত্রী, আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। তল্লাশি করে আমরা কোনো আসামি পাই নাই। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি বলেন, আগের থেকে যথেষ্ট উন্নতি হয়েছে। আমি বলবো যে মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে বর্তমানে ভালো। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট, চালানো হয় তল্লাশি। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সেনাবাহিনী একটি দল তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহনে চলে তল্লাশি। জব্দ করা হয় লাইসেন্সবিহীন মোটরসাইকেল। রাজধানীর রামপুরায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ব্যাপক তল্লাশি চালায়। কাগজপত্র জটিলতায় জব্দ করা হয় কয়েকটি মোটরসাইকেল। আমি আসলে প্রসিকিউশনের কাজটা করছি। যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র ঠিক নাই, হেলমেট ছাড়া বা যারা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তল্লাশি নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। আমরা যে বিভিন্ন পেশার মানুষজন আছি সবার জন্য খুবই মঙ্গলজনক। আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অ্যাক্সিডেন্টের যাতে সম্মুখীন না হই, এটা খুবই ভালো লাগলো আমার কাছে। নাগরিক হিসেবে আমরা এতে স্বস্তি বোধ করি। যদি সত্যি কোনো গাড়িতে অবৈধ কিছু থাকে বা দুষ্কৃতিকারী থাকে, তারা এতে আই থিঙ্ক ভয় পাবে এবং তাতে জনগণের জন্য স্বস্তি আসবে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। রাজধানীতে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, পুলিশ, সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা। আইনশৃঙ্খলা উন্নতির জন্য কাজ করছেন ঢাকার বিভিন্ন স্পটে। ঝিমেল, দেশ টিভি, ঢাকা। ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম থেকে বিরতি থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ সহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে এমন ঘোষণা দেন তারা। এ সময় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ এবং বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল সারা দেশ। প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও।
রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। সম্প্রতি সময়ে সব ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবিও করেন তারা। ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের বিরুদ্ধে একটি যুক্তিযুক্ত আইন প্রণয়ন এবং দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পরে রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ভিসি চত্বর, সিনেট ভবন, বিশ্ববিদ্যালয় চত্বর ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এর আগে রোববার সকালেও রাজু ভাস্কর্য এলাকায় মিছিল সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ ৯ দফা দাবি জানান তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় বিক্ষোভ প্রতিবাদে মুখর সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার রাজশাহী ও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। দেশজুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল 11:30টায় প্যারিস রোডে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দেন তারা। কোন যদি কিন্তু ছাড়া বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আসিয়া দর্শকদের বিচার কার্য নিশ্চিত দেখতে চাই। ধর্ষকের শাস্তি মৃত্যু, এমন শাস্তি দেওয়া যাতে ধর্ষণ করার আর কোনো সাহস না পায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে আন্দোলন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই প্রতিবাদের উদ্দেশ্য এটাই, আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি এবং ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হোক। কিন্তু আসলে আমরা এমন একটা রাষ্ট্রে থাকি যে রাষ্ট্রে আসলে আমূলের পর আমূল চেঞ্জ হয়, কিন্তু কখনো নারীর সেফটিটা আসে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ থেকে সে ব্যর্থ, তার অতিরিক্ত আমরা পদত্যাগ চাই। সে আসলে দেশের মানুষের নিরাপত্তা, দেশের নারীদের পুরুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের উচিত একদম এই সময় যেটা অপরাধ সেটাকে আইডেন্টিফাই করে সেটার বিরুদ্ধে একদম শক্তভাবে দাঁড়ানো। মাগুরায়ও চতুর্থ দিনের মতো সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছেন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটে জমা হয় ছাত্র জনতা। কুমিল্লার কান্দিরপাড় পুবালি চত্বর থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ লাইনসে অবস্থান নেন এবং স্লোগান দেন তারা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। নাফিয়া ফারজানার প্রতিবেদন। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলছে আন্দোলন। এমতাবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কয়েকদিনের মধ্যে আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে বলে সাংবাদিকদের জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করতে হবে। এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। এ সময় আইন উপদেষ্টা আরো বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত মামলায় অভিযুক্ত কাউকে জামিন দেয়া হবে না। ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এদিকে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত এবং তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। এছাড়া রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। রমজান এবং ঈদে জননিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশুর বিচার 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার পাশাপাশি পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। আর ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 3 দিন ধরে অচেতন অবস্থায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার 8 বছরের শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশজুড়ে আলোড়ন তোলা এই ঘটনা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মাহসিব হুসাইন। রোববার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ উক্ত ঘটনার বিচারকাজ 6 মাসের মধ্যে শেষ করার পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর সব ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত। রেপ ভিকটিমের আইডেন্টিটি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে, এটা আইনের লঙ্ঘন হচ্ছে, আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয় তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এন্টিটিকে কোর্টের উপর থেকে ডাইরেকশন দেওয়া হলো। এদিন শিশুটির পরিবারকে দেখভালে সংশ্লিষ্ট পক্ষকে 2 জন সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতেও বলেন আদালত। ইমিডিয়েটলি একটা 2 জন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া, যাতে করে হচ্ছে তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে তাদের রেসিডেন্সটা মাগুরাতে বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে, তার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্ট্যাটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। মামলা পরিচালনার খরচ বহনের পাশাপাশি আইনি সহায়তা প্রদানে আইনজীবী প্যানেল কাজ করবে বলে জানান বিএনপির আইন উপদেষ্টা। সম্পূর্ণভাবে এই আইনজীবী প্যানেলের কাজটা হবে পরিপূর্ণভাবে বিএনপির পক্ষ থেকে, এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশুটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিন চিকিৎসা শেষে শনিবার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। রোববার গভীর রাতের রিমান্ড শুনানি শেষে আদেশ দেন আদালত। মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্ত বয়স্ক কিশোর ও তাদের মা জাবেদা বেগম। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার মাগুরা শহরতলির নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়ে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ ও সহায়তাকারীদের অপরাধ এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। বলেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এ সময় ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্ব সহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধর্ষকদেরকে ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করার কথাও জানান জামায়াতে আমির। দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সে পরিকল্পনা করছে শেখ হাসিনা। প্রতিবেশী দেশ কখনো শান্তিতে থাকুক তা ভারত চায় না উল্লেখ করে বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ব্যক্তি স্বার্থ রেখে গুরুত্ব দিতে হবে দেশের স্বার্থকে। সাইফুল রিপনের রিপোর্ট।
ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, পতিত সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছিল। শেখ হাসিনা, তার বোন শেখ রাহানা, তার মেয়ে টিউলিপ, ছেলে জয়, এই বংশ বাংলাদেশের সম্পদ লুটপাট করে সব বিদেশে পাচার করে দিয়েছে। ভারতে বসে বসে তিনি বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। বহু তাদের অবৈধ অর্থ এবং তাদের আরও সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে। আমাদের দেশ শান্তিতে থাকুক, আমাদের প্রতিবেশী কখনোই চায় না। শুধু ব্যক্তি চিন্তা না করে সবার আগে দেশকে গুরুত্ব দিয়ে সামনের দিনগুলোতেও ষড়যন্ত্র মোকাবেলা করে জাতিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমদ। বিএনপি একটি রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে রাজনীতি করে, এবং আমরা আশা করি যে আগামী দিনগুলোতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করব। এদিকে রাজধানীর কাফরুলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক। বলেন, স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা দেশীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বসে তারা এখন পর্যন্ত আপনাদের উপরে এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখার চেষ্টা করছে। মব জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিচারের দাবিও জানান তিনি। মব জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আজ গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। ইসি সূত্র জানিয়েছে, আজ নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতিমধ্যে কমিশনের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। বর্তমান ইসি নিবন্ধিত দল হিসাবে ৫৪টি রাজনৈতিক দল রয়েছে। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। জয়পুরহাটে কেজিতে ৪০০ থেকে ৫০০ টাকা করে বেড়েছে মশলার দাম, তবে স্বাভাবিক রয়েছে অন্যান্য নিত্যপণ্যের বাজার দর। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার গরুর মাংসের দাম বেড়েছে কেজি প্রতি ১০০ টাকা। নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা ও মেহেদি নুরু পরশ। প্রথমেই যাচ্ছি জয়পুরহাটে। রেজা, বাজার দর নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া এবং পর্যাপ্ত বাজার মনিটরিং রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় হাট এটি এবং বাজার। এখানে কিন্তু প্রতিদিন সকাল থেকে ভোর ৫টার পর থেকেই কিন্তু এখানে এই জেলা এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানকার বিভিন্ন রকমের সবজি এখানে তাদের জমি থেকে ক্ষেত থেকে তারা নিয়ে আসে। পাশাপাশি যারা পাইকারি বিক্রি করে তারাও কিন্তু নিয়ে এসে এখানে কিন্তু এই আড়তগুলোতে বিক্রি হয়। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এই জয়পুরহাটে এই নিত্য প্রয়োজনীয় বাজারের ঊর্ধ্বগতির যে সবসময় ঊর্ধ্বগতির খবরটাই আমরা প্রচার করি, কিন্তু আজকে যে আমরা একটা স্বস্তির খবর দিতে চাই, তবে সবকিছুতে স্বস্তি নয়। যেমন মশলার দাম কিন্তু প্রতি কেজিতে সাদা এলাচ কালো এলাচ সহ ৫০০ থেকে ৬০০ টাকা বেড়েছে, এটা আমি তথ্য পেয়েছি। গত ২ দিন আগেও কিন্তু এখানে সয়াবিন তেল এখানে কিন্তু ২০০ টাকা কেজি খোলা তেল বিক্রি হতো, সেটা কিন্তু সয়াবিন তেল বিক্রি হচ্ছে এখন ১৮৫ টাকা আজকের বাজার। আর প্যাকেটজাত তেলও কিন্তু মোটামুটি সরবরাহ হয়েছে, সেটি
মোটামুটি কিন্তু ওই তাদের নির্ধারিত দাম বা 5 টাকা 10 টাকা বেশিতে বিক্রি করছে খুচরা বিক্রেতারা। তো সর্বোপরি বলা যায় যে এখানকার জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর নেতৃত্বে এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে স্টাক ফোর্সের যে সদস্যরা আছেন, যে তাদের যে কমিটি আছে বাজার মনিটরিং, তারা কিন্তু নিয়মিতভাবে বাজার মনিটরিং করছেন এবং বিভিন্ন গুদাম বা বিভিন্ন যারা মজুতদার তাদেরকে কিন্তু মোটামুটি তারা একটা চিহ্নিত করে তারা সেখানে অভিযান চালিয়ে অনেকটা বাজার নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। তো সর্বোপরি বলা যায় যে এখানে লেবুর বাজার আজকে 8 থেকে 10 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। তো এখানে কিন্তু দেখছেন যে লেবু কিন্তু মোটামুটি সবাই একটু দাম কমের কারণে কিনছেন, অন্যান্য সবজির দাম কিন্তু একেবারে হাতের নাগালের মধ্যে আছে। তো এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জয়পুরহাট জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিপুল কুমার, উনি এখানে উপস্থিত আছেন। এছাড়াও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছেন। এই বাজারে প্রতিদিনই সকাল থেকে এরকম ভাবে বিভিন্ন মনিটরিং চলে তাদের। আমি একটু জানতে চাই যে আপনাদের তো প্রতিদিনই বাজার মনিটরিং করছেন, কি অবস্থা এখন বাজার মনিটরিং? আমরা রমজান শুরু থেকেই যাতে মূল্য নিয়ন্ত্রণে থাকে এবং অবৈধ স্টক যাতে না থাকে এবং খাবারে যেন ভেজাল মিশাতে না পারে, এই জন্য আমাদের বাজার মনিটরিং টিম প্লাস মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হচ্ছে, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে একটা সুস্থির পরিবেশ বিরাজ করতেছে। এখানে লেবু ওনারা 9 টাকা করে বিক্রি করতেছে এবং ভোক্তা পর্যায়ে সেটা 10 টাকা বিক্রি করতে, এটা মোটামুটি সহনীয় পর্যায়ে থাকতেছে এবং পাশাপাশি লেবু যারা উৎপাদন করতেছে আমরা তাদের সাথেও কথা বলবো। তো আমাদের এই প্রচেষ্টার কারণে আমরা বাজারে এসে একটু স্বস্তির আভাস পেয়েছি। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের জয়পুরহাটে যে বাজারের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ এবং যে বাজার মনিটরিং ব্যবস্থাটা মোটামুটি হয়েছে দেখে কিছুটা কমেছে। তবে কিছু কিছু জিনিস আবার একটি জিনিস দাম কমে আরেকটি জিনিস লাফিয়ে বাড়ে। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া পরশের কাছে চলে যাচ্ছি। পরশ, হ্যাঁ রাজা, আপনাকে জানিয়ে রাখি রমজান শুরু থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে নিত্য প্রয়োজনীয় নিত্যপণ্যের যে বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। তো নিত্যপণ্যের মধ্যে গরুর মাংস, খাসির মাংস, দেশীয় মুরগের কিন্তু দাম বেড়েছে। এই রমজানের শুরু থেকে যে গরুর যে মাংস রয়েছে তা হাড়বিহীন যে মাংস কেজিতে 850 থেকে 900 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে হাড়যুক্ত যে মাংস রয়েছে গরুর মাংস, তা বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যে দেশীয় মুরগ রমজানের আগে ছিল 550 টাকা কেজি, এখন তা বিক্রি হচ্ছে 650 থেকে 680 টাকা। এছাড়াও খাসির মাংস বিক্রি হচ্ছে 550 টাকা কেজি। তবে পোল্ট্রি মুরগ এবং সোনালী মুরগ যে রয়েছে তা কেজিতে 20 টাকা করে কিন্তু কমেছে। এদিকে ছোলা বুট বিক্রি হচ্ছে 110 টাকা কেজি, রসুন 225 টাকা কেজি, এছাড়া হলুদ 320 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে লেবু রয়েছে, লেবুর দাম কিন্তু অনেকটাই বেশি। লেবু প্রতি হালিতে প্রকারভেদে 50 থেকে 100 টাকা হালি বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুনও কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজি বিভিন্ন প্রকার ভেদে। তো তাছাড়া আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে এর মধ্যে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে যে একটি বড় সংকট রয়েছে তেলের সংকট, তা কিন্তু এখনো চলমান রয়েছে, যে কারণে যে বোতলজাত সোয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে কিন্তু অনেক বেশি দামি বিক্রি হচ্ছে। এই 5 লিটার তো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ক্রেতাদের মধ্যে কিন্তু অনেকটা অস্বস্তি রয়েছে। তারা বলছেন কেবল অভিযানে নয়, অভিযান করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা যারা সিন্ডিকেট করে যে বাজারটা অনিয়ন্ত্রিত করে রেখেছে তাদের বিরুদ্ধে জোরালো মনিটরিং এর দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে। তো ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তা তিনি আমাকে বলছেন তারা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অভিযান দিয়েছেন, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বেশি করে বিক্রি করছেন, তাদের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে বলে আমাকে জানিয়েছেন। তো বাজার দর নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। তোয়া, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজশাহীতে বিস্তীর্ণ মাঠ জুড়ে ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুযায়ী 124টি ইটভাটার মধ্যে ছাড়পত্র আছে মাত্র 9টির।
মাঝে মাঝে অভিযান চললেও থমকে যায় অজানা কারণে। পরিবেশ কর্মীরা বলছেন, যেভাবে ইটভাটা চলছে তা জনস্বাস্থ্যের জন্য হুমকি। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী পরিবেশ অধিদপ্তর বলছে তাদের তালিকায় ইটভাটা আছে 124টি। এর মধ্যে ছাড়পত্র নিয়ে 28 ইটভাটা চালু হলেও নবায়ন করেছে মাত্র 9টি। সেই হিসাবে 115 ইটভাটা চলছে অবৈধভাবে। ইটভাটার কালো ধোঁয়া আর ছায়ে বিপাকে আশেপাশের মানুষ। আর সড়কে ভাটাতে নেওয়া মাটি জমে ঘটছে দুর্ঘটনা। এই যে রাস্তাতে ভাটার মাটি ধোয়া, এই ধ্যাক ধ্যাক করে লাফা, এই রাস্তাতে বালু ছিঁড়ে মানুষে, ভ্যানওয়ালা, কত লোকের, সাইকেল আলার, কত গাড়ি ঘোড়ার অসুবিধা। আম গাছ তো ধোয়াতে তো ক্ষতি হচ্ছে, আমাদের ফলের ক্ষতি হচ্ছে, আমাদের কৃষি আবাদের ক্ষতি হচ্ছে, নানান ধরনের ক্ষতি হচ্ছে। পরিবেশ কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব ইটভাটা, যা প্রভাব ফেলছে আশেপাশের পরিবেশ ও জীববৈচিত্র্যে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তাদের তো আসলে শক্তি আছে, প্রভাব আছে, অর্থ আছে। অর্থ দিয়েই কিন্তু সব কিছু তারা ম্যানেজ করছে। এই কারণেই কিন্তু আসলে এই ভাটাওয়ালাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সুতরাং শব্দ দূষণ হচ্ছে, ডাস্ট বা ধূলি বা বায়ু দূষণ হচ্ছে, আর ছাই যেটা আশেপাশে গাছে এবং বাড়ি ঘরের উপর যে পলিজিস ফল গাছ যেগুলি থাকে, বিশেষ করে আমরা দেখেছি কিছু আম গাছ, ওর ওপরে যখন ওই ইটের ছাই বা ভাটার যে ছাইগুলি পড়ে, তো এই ছাই পড়ার ফলে ওখানে যে গাছের স্বাভাবিক যেটা আমরা ফটোসিনথেসিস করে যে কাজ, সেটা ব্যাহত হয়, ফলে প্রোডাকশন ব্যাহত হচ্ছে। রাজশাহীর পরিবেশ দূষণে বড় ভূমিকা রাখছে এসব ইটভাটা। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। পুঠিয়া এবং মোহনপুরে 4টা উপজেলায় 13টি ইটভাটাতে অভিযান পরিচালনা করেছে। 3টা ভেঙে দেওয়া হয়েছে এবং বাকিগুলোতে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইভেন আপনারা দেখবেন যে কিছুদিনের ভিতরেই আবার অভিযান পরিচালনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। এসব ইটভাটার বেশিরভাগই ফসলি মাঠ ও আমবাগান এলাকায়, তাই কৃষি রক্ষায় শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মানিকগঞ্জের কালীগঙ্গা নদী এখন অবৈধ বালু খেকোদের দখলে। যুবদল নেতা সবরুদ্দিন ও তার সহযোগীরা রাতের অন্ধকারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙনের হুমকিতে রয়েছে বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জ পৌর শহরের বেওথা, আন্দারমানিক, জয়নগর এলাকায় কালীগঙ্গা নদী থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার বালু ও মাটি লুট হচ্ছে। জেলা যুব দলের সহসভাপতি সবরুদ্দিন ও তার বাহিনী এর নেতৃত্ব দিচ্ছেন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় দেখা দিয়েছে নদী ভাঙন। নদীর পারে ফসলি জমি সহ নানা স্থাপনা এরই মধ্যে বিলীন হয়েছে। বাধা দিলে কৃষকদের উল্টো হুমকির মুখে পড়তে হচ্ছে। মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়ে কোনো সুফল মেলেনি। তাই নিরুপায় কৃষকরা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। জমি জমার ক্ষয় সাধন হয়েছে এবং নদী বিলীনে এদের জোর করে এরা মাটি কাটে। বাধা দিলে এরা বিভিন্ন মহলে ভয় দেখায়। এদেশের বালি খেকোরা বালি উত্তোলন করে নিয়ে যাইতেছে। ছেলে পেলে এসে এখানে ডেজার মাটি উত্তোলন করতেছে। এখন আমাদের এই ফসলগুলা নদী গর্ভে চলে যেতেছে। অভিযুক্ত নেতা সবরুদ্দিন স্বীকার করেছেন, বালু উত্তোলনে কোনো বৈধ কাগজপত্র নেই, তবু তিনি মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। না, আমার বৈধ, আমি এইটুকু বৈধ মনে করি যে আগে বিগত দিনে যে আমার টাকাটা মারি গেছে, তাহলে আমরা যারা ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছি, মামলা হামলা, এই কারণে মাটিটা বিক্রি করে আমরা সবাই মিলে দিলা খাইতেছি। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। জি, আমরা এই বালু এবং মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং আমরা নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা করছি। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য একাধিক জায়গায় প্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের ধারণা আমরা বাংলাদেশে হয়তো সবচেয়ে বেশি মোবাইল কোর্ট করেছি এই বিষয়ে। তারপরেও কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি, অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। শুধু আশ্বাস নয়, কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে সাতক্ষীরার এক সময়ের প্রবাহমান নদী কাকশিয়ালী। বজ্র ফেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীটি। দখল দূষণ থেকে নদী রক্ষায় নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস প্রশাসনের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের পাঠানো তথ্য, ছবিতে সালমা জাহানের রিপোর্ট।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলায় প্রবাহমান নদী কাকশিয়ালী। আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন থেকে প্রবাহমান সাপমারা হাবড়া নদী থেকে উৎপত্তি লাভ করেছে এটি। পরবর্তীতে এই নদীর জলধারা কালীগঞ্জ উপজেলার বড়শিমলা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ ভারত সীমান্তের ইছামতি কালিন্দী নদীতে মিশেছে। নদীটির দৈর্ঘ্য 18 কিলোমিটার, গড় প্রস্থ 80 মিটার। একসময় নদীতে দেশের বিভিন্ন বন্দর থেকে লঞ্চ ও মালবাহী কার্গো আসত। তবে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ময়লা আবর্জনা ফেলে নদীকে ক্ষতিগ্রস্ত করছে। এই নদী এখন খালে পরিণত হয়েছে। বিচ্ছিন্নভাবে ময়লা ফেলার কারণে এই নদী এখন ভরাট হয়ে যাচ্ছে। বিচ্ছিন্নভাবে মানুষ এইগুলা ফেলে, অনেকের সামনে পড়ে একটা ওরা নির্দিষ্ট জায়গা করে নিয়েছে অস্থায়ীভাবে ওইখানে। আবর্জনার স্তূপ থেকে ছড়ায় দুর্গন্ধ। পথচারীরা ময়লার গন্ধে নাকে হাত দিয়ে যাতায়াত করে থাকেন। এমনকি নদীর দুপারে রয়েছে অবৈধ নানা স্থাপনা, যে কারণে দিন দিন নদীপথ শুরু হয়েছে। দখল আর দূষণে দিন দিন হারিয়ে যেতে বসেছে কাকশিয়ালী নদীর ঐতিহ্য। দুর্গন্ধটা হাঁটা যায় না, তো যদি ডাস্টবিনটা এখানে ব্যবস্থা হয় তাহলে আমাদের হাঁটাও সুন্দর হবে এবং পরিবেশটা ভালো হবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এই কাকশিয়ালী নদীর তীরে বর্তমানে যে বর্জ্য বা ময়লা ফেলাচ্ছে, এখান থেকে হাঁটতে গেলে আমাদেরকে নাক বন্ধ করে হাঁটতে হয়, আমাদের দুর্গন্ধ ছড়ায়। এর প্রতিকার করা উচিত এবং জনসচেতনতা বাড়ানো উচিত। তবে নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার জন্য ডাম্পিং স্টেশন তৈরি করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে ময়লা আবর্জনা ফেলার জন্য উপযুক্ত স্থান না থাকার কারণে মানুষ নদীতে ময়লা ফেলছে। ময়লা ফেলার জন্য আমরা একটা স্থান নির্ধারণ করে দেব এবং ময়লা ফেলার জন্য আমরা কিছু বিন এবং একটা ভ্যানের ব্যবস্থা করে দেব, যেন তারা বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে আমাদের সেই নির্ধারিত স্থানেই নিয়ে ফেলতে পারে। নদী বাঁচলে দেশ বাঁচবে, তাই দ্রুত কাকশিয়ালী নদী দূষণের হাত থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুসলিম স্থাপত্যের এক অন্যতম প্রাচীন নিদর্শন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। ১৯৮৫ সালে ইউনেস্কো মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়। মূলত এই মসজিদ ঘিরে বাগেরহাট পরিণত হয়েছে পর্যটন শহরে। প্রতি বছরই রমজান মাসে মসজিদটিতে থাকে নানা আয়োজন। সহকর্মী এস চৌহানের তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ৬০ গম্বুজ মসজিদ। এটি বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্যের এক অন্যতম প্রাচীন নিদর্শন। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। নির্মাণের সঠিক সময় জানা না গেলেও ধারণা করা হয় ১৫০০ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মসজিদ। এর নাম নিয়েও প্রচলিত আছে জনশ্রুতি। নাম ৬০ গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। মিনারে ৪টি গম্বুজ সহ মোট গম্বুজ ৮১টি। কথিত আছে ৭টি করে সারিবদ্ধ গম্বুজ থাকায় মসজিদটিকে বলা হতো ৭ গম্বুজ মসজিদ। পরে মানুষের মুখে মুখে তার ৬০ গম্বুজ হয়ে যায়। আবার কেউ কেউ মনে করেন গম্বুজগুলো ৬০টি স্তম্ভের উপর অবস্থিত বলে নাম ৬০ গম্বুজ মসজিদ। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। লাল পোড়ামাটির কাজ একে দিয়েছে অনন্য শৈল্পিক সৌন্দর্য। মসজিদের পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ৭টি করে দরজা। মসজিদের ৪ কোণে ৪টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং উপরের দিকে সরু। কার্নিশের কাছে আছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ। প্রতি বছরই রমজান ঘিরে মসজিদে থাকে নানান আয়োজন। মাহে রমজান উপলক্ষে খতমে তারাফি এই মসজিদে অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইফতারি এলাকার জনগণে দিয়ে থাকেন। এই মসজিদের পশ্চিম পাশে রয়েছে ঐতিহ্যবাহী ঘোড়াদিঘি। বাগেরহাট জেলার বেশিরভাগ খালবিলের পানি লবণাক্ত হলেও এই দিঘির পানি সুপেয় এবং মিষ্টি, তাই দিঘিটিকে অনেকে পবিত্র মনে করেন। সেই সঙ্গে দিঘির মনোমুগ্ধকর পরিবেশ মুহূর্তেই শান্ত করে দিতে পারে মন।
মূলত এই ৬০ গম্বুজ মসজিদ ঘিরেই বাগেরহাট গড়ে উঠেছে পর্যটন শহরে। প্রতিদিন হাজার হাজার ভ্রমণপ্রেমীদের পদচারণায় মুখরিত থাকে এই স্থান। নিউজ ডেস্ক, দেশ